দু বছর আগে পিএইচির জল প্রকল্পের জন্য বাড়ি বাড়ি কল করা হয়েছে, কল রাখা হয়েছে, আর তারপর কল আছে কিন্তু এখনো পর্যন্ত জল পাচ্ছেন না। জল সমস্যায় বাঁকুড়ার জগদ্দলার বেশ কয়েকটি পরিবার। সমস্যায় জগদ্দলার কৃষ্ণনগর গ্রাম। 2 বছর আগে বাড়ি বাড়ি পিএইচির জলের কল বসানো হয়। শুধু এখানেই শেষ নয়, গ্রামে বসানো হয়েছে জলের ট্যাঙ্কও, সব ব্যবস্থা করা হয়েছে, কলও রয়েছে। এত ব্যবস্থা করার পরেও এক ফোঁটা জলের জন্য হাহাকার করতে হচ্ছে গ্রামবাসীদের। কি অভিযোগ সামনে আসছে শোনা যাক। কোথা থেকে জল আসে? নদী থেকে। ঘরে ঘরে তো কল দিয়েছে সরকার। না দেয়নি, জলগুলো নেই। জল আসেনি? না, জল আসেনি। কতদিন আগে দিয়েছে? এই 2 বছর হয়ে গেল। ওরা বললো জল কল দেবো, দিয়ে ভোট হয়ে গেলে আর দেয়নি আমাদের কিছু। তাহলে কলগুলো কি বাড়িতে লাগানো আছে শুধু? হ্যাঁ, ওগুলা ওই টাঙ্কির জলটা দিয়েছে, এমনি ইয়ার জল দেয়নি। টাঙ্কির জল আসেনি? না, টাঙ্কির জল আসে না। টিপকলে একদম যা এখন পেরানো যাচ্ছে না, ড্রেন পর্যন্ত করে নাই, মাটি কেটে যে চুয়া করে দিয়েছে, আর সেই খাল করে মাটিটা ফেলে না, জল একদম নর্দমা জল খেতে মন যাবে না। কতদিন আগে এটা হয়েছিল? এটা তো টাঙ্কিটা তো 2 বছর হয়ে গেল। ওটা করাতে জল এমনি সাজানো আছে, যেমনি দাঁড় আছে সেরকমই আছে, আর তো চেক আপ করতেও আসে না, জলও দেয়নি। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, যে ছবি আমরা দেখলাম এবং যে অভিযোগ আমরা শুনলাম, বাড়ি বাড়ি কল রয়েছে, জল নেই, জলের ট্যাঙ্ক আছে, সেটাও পড়ে পড়ে নষ্ট হচ্ছে, এবং একটি দুটি নয়, একেবারে 150টি পরিবারের এখন জলের ভরসা একটি মাত্র কল। দেবব্রত, যদি সেই কলটাও খারাপ হয়ে যায় তাহলে তারা কোথায় যাবেন? একদমই দেখো, এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম পঞ্চায়েত সমিতির সহসভাপতির সঙ্গে। তিনি বিষয়টি ছোট বিষয় বলে একেবারেই দাবি করছেন। তিনি জানাচ্ছেন যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দীর্ঘদিন কাজ থমকে ছিল, যে কারণে এই কাজ হয়নি, তবে কাজ শুরু হয়েছে। তিনি দায়িত্বপ্রাপ্ত যে ইঞ্জিনিয়ার রয়েছেন তার সঙ্গে কথা বলে ওই কৃষ্ণনগর গ্রামের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করবেন। তোমাকে জানাবো, 2 বছর আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে এই এলাকায় অর্থাৎ জগদ্দলা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামে বাড়ি বাড়ি ট্যাপ কল করে দেওয়া হয়। এলাকায় 3টি ট্যাঙ্ক করে দেওয়া হয়, জলের ট্যাঙ্ক, পানীয় জলের জন্য। সেই ট্যাঙ্কের 2টি এখনো ঠিক থাকলেও একটি পুকুরে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু জল আজ পর্যন্ত এক ফোঁটাও গড়ায়নি। এলাকার মানুষ পানীয় জলের জন্য তারা যখন এই কাজ শুরু হয় তখন একটু আশার আলো দেখেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তারা যখন দেখে একটুও জল পড়েনি, চরম সমস্যায় পড়ে। গোটা গ্রামের জন্য একটি মাত্র টিউবওয়েল রয়েছে, সেটাও নষ্ট হয়ে গেলে পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকেশ্বর নদী থেকে তাদের জল সংগ্রহ করতে হয়, পানীয় জল সংগ্রহ করতে হয়। অর্থাৎ চরম সমস্যায় রয়েছে এলাকার মানুষজন। তারা দাবি করছেন যে দ্রুততার সাথে যাতে এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হয়, কারণ সরকারের যে লক্ষ লক্ষ টাকা নয়ছয় হচ্ছে, অপচয় হচ্ছে, সেই টাকা আদৌ মানুষের কোনো সুরাহা হচ্ছে না। সমস্যা এলাকার মানুষের কিন্তু রয়েই যাচ্ছে, এই দাবি তুলছে এলাকার মানুষজন। অন্যদিকে ছোট ঘটনা বলছেন সহসভাপতি। বিজেপি অবশ্য কটাক্ষ করতে চায়নি, তারা জানাচ্ছেন যে কাটমানি নিচ্ছে শাসক দল, যে কারণেই এলাকার মানুষের সমস্যার সমাধান হয় না। এই সমস্যার কথা তারা স্থানীয় বিডিও অফিসে জানাবেন এবং আন্দোলন করবেন। সবে মিলিয়ে কিন্তু বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী বারবার বলেছে এই জল মিশন প্রকল্পের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু পুরো উল্টো চিত্র দেখতে পাওয়া যাচ্ছে। এলাকার মানুষের বাড়ি বাড়ি স্বাভাবিক দেবব্রত, যখন একেবারে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিনি যদি এই বিষয়টিকে একটা ছোট ঘটনা বলেন, তাহলে ছবিটা তো উল্টো হবে, খুব স্বাভাবিক। লক্ষ লক্ষ টাকা খরচা করে করেছিল, কিন্তু তৃণমূলের যেসব নেতারা আছেন তারা কাজটা দেখেন না, তারা শুধু কাটমানিটা লক্ষ্য করেন। কাটমানি পেয়েছে পকেটে ভরে তারা আপনার বাড়ি চলে, তারপর ট্যাঙ্কি কোথায় আছে নিজেরাও জানেন না। মানুষ জল পাচ্ছে না, নদী থেকে জল আনতে হচ্ছে। তাহলে এটা করার কি প্রয়োজন আছে? এটা তো করার কোনো প্রয়োজন নেই। না, কাটমানি খাওয়ার জন্য তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করেছিল, সেই জিনিসটা আমরা বিডিও সাহেবের কাছে জানবো। যে কোনো কারণে আপনারা জানেন যে পিএইচির কাজ একটু থমকেই ছিল, এবং আমাদের মাননীয় মন্ত্রীমশাই আসার পরে তৎপরতার সাথে কাজ আমাদের বাঁকুড়া জেলায় চলছে। আর আমরা 2026-এর আগে তো সমস্ত জায়গাতে সমস্ত গ্রামে পানীয় জলটা পৌঁছে যাবে। আর ছোট্ট ঘটনা, কোনো কারণে পুরো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে হয়তো পড়ে আছে, আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি খুব দ্রুততার সাথে ওই জায়গায় পানীয় জলের ব্যবস্থাটা করে দেওয়ার জন্য। ভাঙড়ে খালপাড় দখল করে বেআইনি নির্মাণ, খালপাড়ের জমিতে সারি সারি পাকা দোকান। বিরোধীদের অভিযোগ শাসক দলের এক শ্রেণীর নেতাদের মদতে এই জবরদখল। অর্থাৎ যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ভাঙড়ের খালপাড়, সেখানে দখল করে বেআইনি নির্মাণ হয়েছে। খালপাড়ের জমিতে সারি সারি পাকা দোকান, দেখুন একবার সেই ছবিটা।
প্রতিনিধি কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কল্যাণের থেকে একবার জানি। কল্যাণ, যে ছবি আমরা দেখছি একেবারে সারি সারি পাকা দোকান, এবং অভিযোগও সামনে আসছে যে শাসক দলের এক শ্রেণীর নেতাদের মদতেই নাকি এই জবরদখল। কিন্তু প্রশ্নটা এখানে, নেতাদের মদতে যদি জবরদখল হয়ে থাকে, প্রশাসনের নজরে কে এলো না? একেবারেই প্রিয়াঙ্কা, এই প্রশ্ন যেমন আমাদের, তারই পাশাপাশি কিন্তু যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব রয়েছে তাদেরও কিন্তু একই প্রশ্ন। নতুন একটি দোকান হচ্ছে, এই দোকানটির কথা বাদিয়ে দিলাম, তার আগেও কিন্তু একাধিক এই খালপাড়ের জমি দখল করে দোকান হয়েছে। তারপর বাসন্তী হাইওয়ের একেবারেই পাশে, আর কিছুদিনের মধ্যেই এই বাসন্তী হাইওয়ে হয়তো সম্প্রসারণ হবে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সেই কথা বললেন, কিন্তু এই সম্প্রসারণের আগে খালের পাড়ের জমি যেভাবে দখল করে ব্যবসায়ীরা দোকান করছে তা একেবারেই কিন্তু সেই ছবি আমরা তুলে ধরেছি। অন্যদিকে এই ঘটনার পরেই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। ভাঙড় থানার পক্ষ থেকে ইতিমধ্যেই সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। অন্যদিকে বেশ কিছুদিন ধরে এই যে কাজ হচ্ছে, এই কাজ কি প্রশাসনের পক্ষ থেকে বা এলাকার যে সমস্ত জনপ্রতিনিধি রয়েছে তারা কি কেউ দেখতে পায়নি, সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। দীর্ঘদিন ধরে কিন্তু একের পর এক এই যে ঘটকপুকুর এলাকা রয়েছে, ঘটকপুকুর এলাকার পাশ দিয়ে খালের যে সমস্ত সরকারি জমি ইরিগেশন দপ্তরের, সেই ইরিগেশন দপ্তরের জমি দখল করে একের পর এক কিন্তু দোকান তৈরি হচ্ছে। প্রশাসনের উদাসীনতার জন্যই কিন্তু এই দোকান তৈরি হচ্ছে বলেই বিরোধীরা অভিযোগ করছে প্রিয়াঙ্কা। একেবারে, আর এই ঘটনার সামনে আসার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বড় রাস্তা যেটাকে 6 লেন হওয়া উচিত, সেইখানে দাঁড়িয়ে সরকারি জমিগুলো অবৈধভাবে নির্মাণ করে দখল করছে। একেবারে চোখ বুজিয়ে এটা সরকার করছে, সরকারি যারা আছে, যারা ক্ষমতায় আছে তারাই করছে। এই ব্যাপারে তো কোনো হেলদোল নেই। কিভাবে সরকারি জায়গায় এইভাবে কাজ হচ্ছে? তাহলে কি পুলিশ অন্ধের মতন কাজ করছে, না তাহলে পুলিশ প্রশাসন এর সঙ্গে জড়িত আছে? বাসন্তী হাইওয়ে 6 লেন হওয়ার জন্য অলরেডি গভর্নমেন্ট জায়গা অ্যাকুইজিশন করেছে। তারা ওখানে যে দোকান টোকান আছে সম্পূর্ণ ভাঙবে। যদি কেউ অবৈধভাবে করে থাকে সে তো এমনিতেই ভেঙে যাবে, ফলে এটা নিয়ে কোনো খুব বেশি গুরুত্ব আছে বলে মনে করি না। একদিকে দেখলেন আপনারা খালপাড়ের জমি দখল করে কিভাবে বেআইনি নির্মাণ, কিভাবে সারি সারি পাকা দোকান হয়েছে। আর এবার আপনাদের আরো একটা ছবি দেখাবো। এখানে তো আবার জলের রিজার্ভার তৈরির সময় মাটি চুরি করে নেওয়া হয়েছে। পিএইচির জলের রিজার্ভার, আর সেটাই তৈরির সময় মাটি চুরি, এমনটাই অভিযোগ সামনে আসছে। দারিয়াপুরে 1 বিঘা জমিতে জলের রিজার্ভার করা হয়, আর অভিযোগ যেটা সামনে আসছে যে জলের রিজার্ভার তৈরিতে মাটি তুলে মজুত করা হচ্ছে। আর এই যে আমডাঙ্গায় মজুত করা মাটি, সেটা আবার অন্যত্র বিক্রির অভিযোগ সামনে আসছে। ঠিক কি অভিযোগ সামনে আসছে শোনা যাক আগে। আমাদের দেখি মাটি সব চুরি হয়ে গেছে। এবারে এখানকার যে সরকারি কাজ হচ্ছে, যে ইমান এই মাটিটা নাকি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে কন্ট্রাক্টর। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এখন মাটিটা ফেরত করুক, আর নিলে প্রশাসন যেটা করবে সেটাই আমরা সিদ্ধান্ত। এখানে যে মাটিটা ট্রাঙ্ক করা ছিল, এই মাটি থেকে হঠাৎ মাটি 50-60 গাড়ি মতো মাটি চুরি হয়ে গেছে। আমরা অনুমান করছি ডাম্পারি করে হয়েছে। এখন রাতারাতি তো আর সাধারণ ছোট ছোট গাড়ি করে তো হয় না। আমরা চাইছি সরকারি মাটি সরকারি জায়গায় ব্যবহার হোক। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের থেকে একবার জানি। জিয়াউল, আমরা শুনলাম স্থানীয়রা তারা অভিযোগ করছেন যে মাটি পাচারে অভিযুক্ত রয়েছে ঠিকাদারের কোনো বক্তব্য সামনে এসেছে? একদম, দেখো আমডাঙ্গা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত দরিয়াপুর এলাকায় সেখানে পিএইচির একটি রিজার্ভার তৈরি হচ্ছিল, এবং সেই রিজার্ভারের জন্যই প্রায় প্রচুর মাটি সেখানে জড়ো করা হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সেই মাটি ডাম্পার মাটি এলাকা থেকে পাচার করছে, এমনটা অভিযোগ তুলে আজকে সকাল থেকে এলাকার মানুষজন বিক্ষোভ দেখায়। তার কারণ পিএইচ এবং সরকারি সম্পত্তি প্রায় 1 বিঘা জমির উপরে এই রিজার্ভার তৈরি হচ্ছিল, এবং সেখান থেকেই মাটি পাচার করা হচ্ছিল, এমনটা অভিযোগ তুলে একেবারে পঞ্চায়েত আধিকারিক, প্রধান উপপ্রধান এবং এলাকার মানুষ একটাই দাবি, সরকারি মাটি চুরি হয় কি করে? তাহলে কি নজরদারির অভাব রয়েছে? এই নিয়েও কিন্তু এলাকায় বিক্ষোভ দেখায়। কিন্তু যার নামে অভিযুক্ত, অর্থাৎ যে এই কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টর, তার স্পষ্ট দাবি তিনি কোনো রকম ভাবে মাটি চুরি করেননি। কিন্তু চুরি করলেন কে? ইতিমধ্যেই কিন্তু একাধিক জায়গায় লিখিত অভিযোগ দায়ের। কিভাবে সরকারি মাটি, প্রায় ডাম্পার মাটি রাতের অন্ধকারে চুরি হলো, সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। বেশ, আমাদের দাবি পিএসসির মাটি সরকারি জায়গায় পড়বে,
ব্লকও আছে, কিন্তু সরকারি জায়গা না পড়ে মাটিটা এখানে রাতারাতি হাওয়া হয়ে গেছে, যার ফলে পাবলিক বিক্ষোভ করছে। এখানে মাটি এখানে আমরা তো কে বিক্রি করেছে, কে কিনতে নিয়েছে আমরা জানলে তো তখনই গাড়িটা আটকাতাম। এটা তো প্রশাসন দেখা উচিত। রাস্তায় গাড়ি যখন চলে, মোটরসাইকেল গেলে আটকায়, রাত্রে কোনো গাড়ি আটকায়, তো ডাম্পার চলে সারা রাত প্রশাসন যায় না। আমরা যাচ্ছি মাটিটা সরকারি জায়গায় পড়ুক। আমি ওখানে সিভিলের কাজ আমরা করছি, এবার মাটির কাজটা করছে অন্য একজনা। সে মাটির ব্যাপারটা ওরাই জানে, মাটির ব্যাপার তো আমি জানি না। আমরা ওখানে কাজ করছি, এরা মনে করছে যে হয়তো ওই এই করছে। আমার সঙ্গে মাটির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। আবাস নিয়ে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ সামনে আসে, আর এবার আবাসের টাকা ঢুকতেই কাটমানি, এমনটাই অভিযোগ সামনে আসছে। অর্থাৎ আবাসের টাকা ঢুকেছে, তারপরে কাটমানি নেওয়ার অভিযোগ। আর জানেন অভিযোগ কার বিরুদ্ধে? মুর্শিদাবাদে আবাসের কাটমানির অভিযোগ তৃণমূলের মহিলা বুথ সভাপতির বিরুদ্ধে। একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিওটা আগে আপনারা দেখুন। আপনি সোজা আমাকে ফোন করুন, আপনি 10,000 টাকা দিয়ে দিন, আমি বাকিটা বুঝে নেব। আপনার 20,000 কোনো দিকেই পাই না, আমি আপনার দিকে তাকিয়ে। এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। আর যদি হজরত টাকা চাইতে আসে, আপনি সোজা আমাকে ফোন করবেন, আবার আমাকে খোলামেলা বলে গেলাম। নাহলে আপনি যদি কারোর সঙ্গে রাজবুলের সঙ্গে কথা বলবেন বা প্রধান সঙ্গে বলবেন, আপনি যদি বলতে চান আমি লাগিয়ে দিব, অসুবিধা নাই। এই বুথে কিন্তু আমি একমাত্র আসবো টাকা চাইতে, আর আমি পাবো, আর এছাড়া কেউ পাবে না। আমাকেও যেমন কেউ অর্ডার করছে, কারি কর্মচারী সিস্টেমটা হচ্ছে এই ধরনের। এগুলো রাজিবুলদার হাতের কথা করা আপনার, আর এই টাকাটা কিন্তু আপনার রাজিবুলদারই হোক, এই দায়িত্বটা আমার আছে। বারবার সব টাকা চাইতে আসছে আমাদের কাছে, টাকা কিন্তু পাইনি, জোর করে বলছে যে টাকা নিবো। ব্যাংকে কি টাকা ঢুকেছে বলেছে, এই যে বাড়ি করা টাকা উঠিয়ে দিবে, দেখছে তাহলে বন্ধ করে দিব, কি করে দিব, এগুলি বলছে। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, আমরা অভিযোগকারীর বক্তব্য শুনলাম এবং অভিযুক্ত অর্থাৎ নীলিমা দাসের বক্তব্য আমরা শুনলাম। এখানে একটা প্রশ্ন উঠছে যে অভিযোগ সামনে আসছে যে 20,000 টাকা দাবি করা হচ্ছে এবং সেই টাকা না দিলে আবাসের টাকা বন্ধের হুমকি পর্যন্ত দিচ্ছেন এই নীলিমা দাস। কে নীলিমা দাস? তিনি কি তৃণমূলের বুথ সভাপতি? স্থানীয় নেতৃত্বরা কি বলছেন? দেখো, তিনি কিন্তু নিজের গলাতেই বলছেন তিনি বুথ সভাপতি, এবং নীলিমা দাসকেই কিন্তু ওখানকার তৃণমূলের নেত্রী বলেই জানেন ওখানকার গ্রামবাসীরা। এবং সেই সাহসেই কিন্তু ওই চেনু বিবির বাড়িতে গিয়ে তিনি 20,000 টাকা আদায় করতে পারছেন, মানে বলছেন যে 20,000 টাকা দিতে হবে, এবং অন্য কেউ যদি চায় তাহলে কিন্তু তাদেরকে না দেওয়ার কথা তিনি বলেছেন, এবং যদি তারা জোর করে তাকে ফোন করে ডাকতে বলেছেন। তাই এতটা সাহস না হতো না যদি তিনি বুথ সভাপতির দায়িত্ব না থাকতেন। যদিও তৃণমূলের স্থানীয় নেতা নেত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু এই দায়িত্ব বলছেন যে তিনি কোনো রকম দায়িত্বে নেই। প্রণব, এই জায়গাতে একটা প্রশ্ন সামনে আসছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব, যেমনটা তুমি বললে যে তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা তারা বলছেন, তারা দাবি করছেন যে নীলিমা দাস তিনি বুথ সভাপতি নন। তাহলে প্রশ্নটা, নীলিমা দাস কতটা দাপুটে, কিভাবে তিনি আবাসের টাকা বন্ধের হুমকি দিতে পারছেন? একদম তাই। দেখো, ওখানকার প্রতিটা গ্রামের গাজীপুর এলাকার যে তোমার সুতি থানার তোমার কাশিমনগর পঞ্চায়েতের তোমার যে গাজীপুর এলাকা, তারা কিন্তু প্রত্যেকেই বলছে এই নীলিমা দাসের ওপরই দায়িত্ব রয়েছে, সংগঠনের দায়িত্ব রয়েছে তৃণমূলের, সেটা হচ্ছে নীলিমা দাসের ওপরেই। এবং পঞ্চায়েত ভোট থেকে লোকসভা ভোটে সেখানে কিন্তু তিনি দায়িত্বেই ছিলেন, এবং সেই কারণেই কিন্তু তিনি শুধুমাত্র চেনু বিবির বাড়িতে যেহেতু ভাইরাল হয়েছে সেই কারণে ছবিটা দেখতে পাচ্ছ, এই এলাকার প্রায় বাড়িতে যে বাড়িতে আবাসের টাকা ঢুকেছে সেখানেই কারোর সঙ্গে 20,000, কারোর সঙ্গে 30,000 টাকা নেওয়ার অভিযোগ। এবং যারা টাকা দিতে আছে, আর এই টাকা দাবি নিয়ে নীলিমা দাস তিনি তো আবার আজব দাবি করছেন, শুনুন না। আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কি থেকে কি হয়, কি থেকে কি হয় না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। আপনাকে কি প্রধান পাঠিয়েছে? না। আপনি তাহলে সেখানে কি প্রধানের নাম করছেন, ভিডিওতে দেখা যাচ্ছে? ও, আমি হয়তো বললাম তো আমি নতুন কর্মী, আমার অতটা জানা নেই, আমার ভুলবশত এটা হয়ে গেছে। নতুন কর্মী আমি। আপনারা দেখলেন বাঁকুড়ার জগদ্দলা, সেখানে প্রায় 150টি পরিবারের একমাত্র ভরসা একটা টিউবওয়েল, আর সেটাও যদি খারাপ হয়ে যায় তাহলে দ্বারকেশ্বরে নদীর জল, এই তো অবস্থা। আর অন্যদিকে সরকারি আবাসন, সেখানেও জল অমিল। 3 মাস ধরে জল নেই সরকারি আবাসনে। পুরুলিয়ার দুলমিতে সেখানে সরকারি আবাসনেই জল সমস্যা, জল সমস্যায় 20টি পরিবার। কি কারণে জলের সমস্যা, কেন সরকারি আবাসনে নেই খাওয়ার জলের সংযোগ?
প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিতের থেকে একবার জানি, ইন্দ্রজিৎ, কি কারণে জলের সমস্যা, কি কারণে আবাসনের মধ্যে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, কিন্তু আবাসনের বাইরেই পুরসভার জল পৌঁছে যাচ্ছে? দেখো, এই সমস্যা দীর্ঘদিনের। তার কারণ এই যে সরকারি আবাসন রয়েছে পুরুলিয়া শহরে 40 কোয়ার্টারে 40টি কোয়ার্টার, তার 20টি পরিবার থাকে এবং 20টি কোয়ার্টারে, এবং তাদের যে একটা সমস্যা হয়েছে, দীর্ঘ 3 মাস ধরে তারা পানীয় জল পাচ্ছে না, কোনো জল পাচ্ছে না। স্বাভাবিকভাবেই তাদের বাইরে থেকে জল নিয়ে আসতে হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের পরিবারের। এবং এই অভিযোগ তারা একাধিকবার জানিয়েছে, একদিকে যেমন জেলাশাসক দপ্তরে জানিয়েছে, অন্যদিকে পৌরসভাকে জানিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এবং যে সমস্যা রয়েছে আমরা যেটা জানতে পেরেছি পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালির কাছে, তাতে পাইপ লাইনের সমস্যা রয়েছে। তিনি আমাদের কাছে জানার পর তিনি খোঁজ নেন এবং তিনিও জানতেন না যে এই 40 কোয়ার্টারে যে সরকারি আবাসন রয়েছে, সরকারি আবাসন, সেই আবাসনের যারা বাসিন্দা তারা জল পাচ্ছে না, সরকারি কর্মচারীরা জল পাচ্ছে না। আমাদের কাছে খবর পেয়ে তিনি খোঁজ নেন এবং পাইপ লাইনে কোনো সমস্যা রয়েছে বলে তিনি জানিয়েছেন, এবং দ্রুত যাতে পানীয় জল এই সরকারি আবাসনে যারা রয়েছে সরকারি কর্মচারী বা তাদের পরিবার, তারা যাতে জল পায় তার ব্যবস্থা করবেন তিনি। অন্যদিকে তিনি জানিয়েছেন যদি জেলাশাসক আবেদন করে সেক্ষেত্রে তাদের বাড়ি বাড়ি বা কোয়ার্টারে কোয়ার্টারে জলের সংযোগ দেবে পুরুলিয়া পৌরসভা। বেশ, জলের সমস্যা বিশাল, মানে আমরা বাইরের থেকে জল কালেক্ট করতে হচ্ছে, সে নিজের মতো করে কালেক্ট করছে বাইরের থেকে, কেউ শিমুলিয়া থেকে, কেউ আবার কিনে খাচ্ছে, এরকম অবস্থা। বিগত 3 মাস থেকে পানীয় জল যেটা আমরা কষ্ট করে বাইরে থেকে সংগ্রহ করতেছিলাম, সে জলটাও কিন্তু এখন বন্ধ হয়ে আছে। সাইকেল নিয়ে বিভিন্ন গলি থেকে, বিভিন্ন জলের কল থেকে লাইন নিয়ে অযথা 3-4 ঘন্টা সময় নষ্ট করে রাত্রি জেগে জল কালেকশন করতে হচ্ছে। সরকারিভাবে আমরা ডিএমএ কে জানিয়েছি, পৌরসভাকে জানিয়েছি, পিডব্লিউডি কে জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। 3 মাসের বেশি হলো যে জল আমাদের কোয়ার্টারে একদমই নেই। যে 2টো ট্যাঙ্কিতে জল আমরা এখানে পেতাম, এই দিকের কোয়ার্টার আর ওইদিকে মিলে 4টে ট্যাঙ্কি টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে মানে উঠেই প্রথম চিন্তা হচ্ছে যে জল কোথা থেকে পাবো। এই যে 3 মাস ওখানে জল যায়নি, এটা কিন্তু অফিসিয়ালি ভাবে আমার কাছে কোনো রিপোর্ট নেই। সবকটি কোয়ার্টারে থাকেন না আবাসিকরা, যে কটিতে আছে আমি নিজে ওই এলাকায় কিছুদিন আগেই বাড়ি বাড়ি ঘুরেছি। আমরা পৌরসভা থেকে ওখানে বাইরে ট্যাঙ্কার সিস্টেম করে ওখানে জল দিই, ওখানে একটি কুয়ো আছে, টিউবওয়েলও আছে। ভুঁইয়াপাড়ার ওখানে কোনো ভাল্ব হয়তো অফ হয়ে গেছে বা কোনো সিস্টেম অপারেটিংয়ে, কারণ এখন হচ্ছে কি বাড়ি বাড়ি জলের সংযোগ চলছে, বিভিন্ন ভাল্ব অ্যাডজাস্টমেন্ট চলছে। এখন অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে হয়তো এই দিকের কোনো ভাল্ব হয়তো বন্ধ হয়ে গেছে, এটা হতে পারে। তো সেইটা আমি খতিয়ে দেখছি। একদিকে দেখলাম আমরা সরকারি আবাসন, সেখানে জলের সমস্যা, অন্যদিকে আইসিডিএস কেন্দ্র অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অঙ্গনের বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। এবার কম চালের অভিযোগ, বস্তায় কম চাল দেওয়ার অভিযোগ সামনে আসছে। 50 কেজির চালের বস্তা বরাদ্দ, কিন্তু তার বদলে আসছে কত কেজি? 38 কেজি চাল আসছে। দাসপুরের আইসিডিএস কেন্দ্রে এমনটাই অভিযোগ। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, খাঞ্জাপুর গ্রামের আইসিডিএস কেন্দ্র, সেখানে চালের সংকট, 12 কেজি চাল গায়েব হচ্ছে কোথায়, কিভাবে, কেন এতটা কম চাল আসছে? একদমই প্রিয়াঙ্কা, দেখো দাসপুর 2 নম্বর ব্লকের খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের 207 নম্বর আইসিডিএস সেন্টার, এই সেন্টারে কিন্তু চাল কম দেওয়ার অভিযোগ আসছে। দেখা যাচ্ছে বস্তায়, যেখানে সরকারি লেবেল লাগানো রয়েছে, যে 50 কেজি বস্তা যেখানে সরকারি স্ট্যাম্প সিল রয়েছে, সেই বস্তায় কিন্তু প্রায় 10 থেকে 12 কেজি অর্থাৎ 38-39 কেজি চাল আসছে। এবং সেটা ওজন করে দেখছেন কারা না, গ্রামবাসী এবং আইসিডিএস কর্মী। এবং আইসিডিএস কর্মী যেটা বলছেন, এর ফলে তাদের কিন্তু চালের সমস্যা হচ্ছে, চাল কম পড়ছে, তারা কিন্তু নিত্যদিন এইভাবে চাল দিতে পারবেন না, সেন্টার বন্ধও রাখতে হতে পারে, এই দাবিও করছেন আইসিডিএস কর্মী। এই নিয়ে কিন্তু মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ হয়েছে। মহকুমা শাসক কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি অভিযোগ পেয়েছেন, বিষয়টা খতিয়ে দেখবেন। কিন্তু এখানেই প্রশ্ন যে কেন
এই যে 38 কেজি বা 39 কেজি চাল, সেই চাল কম কোথায় হচ্ছে, এই নিয়ে কিন্তু আমাদের সাথে যেটা জেলা প্রশাসনের জেলা এডিএম এর সাথে কথা হয়েছে, তিনি কিন্তু জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা চিন্তায় রয়েছেন, কারণ সময়ের আগেই তো চাল শেষ হয়ে যাবে, এমনটাই তো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সুপারভাইজার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়েছে, তদন্তের আশ্বাস মহকুমা শাসকের। শুধু এইটা না, শুধু এই আইসিডিএস না, তৎক্ষণাৎ আমি ফোন করলাম কিসমত শিবদলা আইসিডিএস, সেখানেও দেখছি বলছে চাল কম এসেছে। আমরা গ্রামবাসীরা চাইছি আর তদন্ত হোক, ছেলেদের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে কে বা কারা করছে তার পূর্ণ তদন্ত করে তার দোষীদেরকে শাস্তি দিতে হবে। 207 নম্বর সেন্টারের চালের বস্তা যে কন্ট্রাক্টর দিয়ে গেছে, চালের বস্তায় চাল কম আছে, 8টা বস্তা দিয়েছে মানে 400 কিলো চাল, তাহলে আমার 400 কিলোতে চাল হচ্ছে না। প্রত্যেক বস্তায় ওই 38-39 কিলো করে চাল আছে। চাল যদি কম থাকে, যতদিন চাল থাকবে খাবার দেওয়া যাবে, চাল না থাকলে কি করে খাবার দেবো? আমি অফিসে জানিয়েছি, সুপারভাইজার এসেছিল। অভিযোগ পেয়েছি, আমি ব্যবস্থা গ্রহণ করবো, দেখে সত্যি কিনা দেখে ব্যবস্থা। গত 19শে ডিসেম্বর বক্সাতে একটা নোটিশ সামনে আসে যে হোটেল, রিসোর্ট, হোমস্টে বন্ধ করে দেওয়া হবে, এমনটাই নোটিশ আসে। তবে রাতারাতি উধাও হয়ে যায় সেই নোটিশ, অর্থাৎ হোটেল, রিসোর্ট, হোমস্টে বন্ধের নোটিশ রাতারাতি উধাও। বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের গেটে সেই নোটিশ দেওয়া হয়। বাংলা ইংরেজি দুই ভাষাতেই সেই নোটিশ দেয় বন দফতর। দেখুন সেই নোটিশটা, বাংলা ভাষায় নোটিশ রয়েছে বন দফতরের তরফ থেকে এবং ইংরেজি দুই ভাষাতেই নোটিশ দেয় বন দফতর। আদালতের নির্দেশে এই নোটিশ, এমনটাই উল্লেখ করা হয়। কি ছিল না, হোটেল, রিসোর্ট, হোমস্টে বন্ধের সেই নোটিশ। কিন্তু রাতারাতি কিভাবে উধাও হলো, প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি রাজকুমার থেকে একবার জানি, রাজকুমার, বক্সাতে ব্যবসায়িক প্রতিষ্ঠান অনুমোদনহীন বলে একটা নোটিশ সামনে আসে। ভরা পর্যটন মরশুম আমরা জানি, এবং সেই মরশুমে এই নোটিশ ঘিরে তো তুমুল হইচই শুরু হয়। তারপর এবার যা ছবি দেখা যাচ্ছে, রাতারাতি সেই নোটিশ উধাও হয়ে গেল, কিভাবে সম্ভব? একদমই প্রিয়াঙ্কা, এটাই কিন্তু প্রশ্ন উঠেছে যে কিভাবে এই নোটিশ উধাও হলো। আমরা বিভিন্ন মহল থেকে যে খবর পেয়েছি এবং বন দপ্তরের এক শ্রেণিক আধিকারিকরাও তারা নিশ্চিত করেছে যে এই নোটিশ কিন্তু বন দপ্তরই তুলে নিয়েছে, অর্থাৎ বন দপ্তরই যখন লাগিয়েছিল তারপর বিষয়টি নিয়ে তুমুল হইচই হওয়ায় এবং বন দপ্তরের ওপর চাপ পড়ায়, এবং এটাও শোনা যাচ্ছে যে নবান্ন থেকে নির্দেশের পরেই কিন্তু এই নোটিশ বন দপ্তর তুলে নেয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ভরা পর্যটনের মরশুমে এসব কি হচ্ছে বক্সাতে? এভাবে নোটিশটা তুলে নিলেও যাদের হাতে হাতে যে সমস্ত হোমস্টে বা রিসোর্ট মালিকদের নোটিশ দিয়েছে বন দপ্তর, সেই নোটিশ কিন্তু এখনো বন দপ্তর তুলে নেয়নি। এই অবস্থায় পর্যটন ব্যবসায়ীরা বুঝতেই পারছে না তারা বক্সাতে আদৌ পর্যটক রাখতে পারবেন কিনা, ফলে গোটা বিষয়টা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। যদিও আগামীকাল 23শে ডিসেম্বর এই বিষয়ে আদালতে একটি শুনানি রয়েছে, সেই শুনানির দিকেই এখন সকলে তাকিয়ে রয়েছে। প্রিয়াঙ্কা, গত 17-12-24 তারিখে বন দপ্তর হঠাৎ করে আবার এক নির্দেশিকা জারি করে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের হোমস্টেগুলিতে কোনো পর্যটক রাখা যাবে না। এগেনস্টে আমরা সোচ্চার হই এবং বন দপ্তর গত 19 তারিখে সেই নোটিশ আবার প্রত্যাহার করেন। আমাদের কথা হচ্ছে যে যখন তারা নোটিশটা দিলেন লিখিতভাবে এবং সই করিয়ে নিলেন, কিন্তু যখন নোটিশ উইথড্র হলো তার কোনো কিন্তু লিখিত আমরা পাইনি। আমাদের দাবি হচ্ছে লিখিতভাবে সেই নোটিশটা প্রত্যাহার করা হোক। আমরাও তো বাইরে থেকে এসে পর্যটকরা তো এখানে এসে থাকতে চায়, আর যেটা সত্যি কথা বলতে কি মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জায়গায় থাকাটা তো সবসময় একটা মানে এক্সট্রা পাওয়া আমাদের কাছে। তা সেইটা যদি বন্ধ করে দেয় তাহলে আমরা মানে কোথায় থাকবো? হ্যাঁ, অনেক রিসর্ট হয়েছে সবই ঠিক, কিন্তু সাধারণ মানুষ তো এইসব জায়গাতেই থাকতে চায় না ইউজুয়ালি। বক্সা টাইগার রিজার্ভে বহু মানুষ ওখানে রুজি রুটি জড়িত আছে। এখানে মানুষের রুজি রোজগার, সেই রুজি রোজগারের উপর আক্রমণ হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। এই জন্য ওখানকার যত হোমস্টে চালায় তারা হোমস্টে মালিকরা কিন্তু ওখানে জড়ো হয়ে এসেছিল এবং তাদের ক্ষোভ বিক্ষোভের কথা আমরা শুনেছি। আর আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলেছি, কোনোরকম জীবন আর জীবিকা নিয়ে যদি কোনোরকম তাদের উপর যদি হামলা হয় তাইলে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকবে।